শুরুতেই থাকছে হরমুজ ঘিরে নতুন বিস্ফোরণ। ইরানের ভেতরেই ট্রাম্প আলোচনার বিরুদ্ধে ভয়ঙ্কর শক্তির উত্থান। সব শেষে জানিয়ে দিব কিম জং উনের নতুন পরমাণু নীতি ঘিরে বিশ্বজুড়ে আতঙ্ক। হামলার আভাস পেলেই স্বয়ংক্রিয় পারমাণবিক জবাবের হুমকি উত্তর কোরিয়ার। মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ স্ট্রেইট ঘিরে যখন উত্তেজনা ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে, ঠিক তখনই ইরান ও আমেরিকার সম্ভাব্য নতুন আলোচনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক ঝড়। একদিকে ওয়াশিংটন চেষ্টা চালিয়ে যাচ্ছে তেহরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতায় পৌঁছানোর, অন্যদিকে ইরানের ভেতরেই শক্তিশালী এক কট্টরপন্থী গোষ্ঠীর উত্থান পুরো পরিস্থিতিকে ঠেলে দিচ্ছে ভয়ঙ্কর অনিশ্চয়তার দিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি আশাবাদী, তবে বাস্তব পরিস্থিতি বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। কারণ তেহরানের ক্ষমতার ভেতরে এমন এক শক্তি সক্রিয় হয়ে উঠছে যারা আমেরিকার সঙ্গে যে কোনো ধরনের আলোচনাকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছে। ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে আলোচনা এসেছে জিবিআই পায়দারি নামে পরিচিত অতি কঠোরপন্থী একটি গোষ্ঠী। বিশ্লেষকদের মতে এই গোষ্ঠী বর্তমানে শুধু রাজনৈতিক শক্তি হিসেবেই নয়, বরং একটি সুপার রেভলিউশনারি কাঠামো হিসেবে আবির্ভূত হয়েছে। তাদের অবস্থান একেবারেই স্পষ্ট। তারা মনে করে আমেরিকার সঙ্গে কোনো ধরনের সমঝোতা ইরানের জন্য আত্মসমর্পণের সমান। তাই কূটনৈতিক পথ নয়, বরং সরাসরি প্রতিরোধ ও শক্তি প্রদর্শনের মাধ্যমে ওয়াশিংটনকে মোকাবেলা করতে হবে। এই পরিস্থিতিকে কেন্দ্র করে এখন ইরানের ক্ষমতার অভ্যন্তরে তৈরি হয়েছে গভীর বিভাজন। চলতি বছরের শুরুতে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যুর পর দেশটির রাজনৈতিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন দেখা যায়। ক্ষমতার কেন্দ্রগুলোতে নতুন নতুন গোষ্ঠীর প্রভাব বাড়তে শুরু করে, আর সেই সুযোগেই দ্রুত শক্তিশালী হয়ে ওঠে এই কট্টরপন্থী ব্লক। বর্তমানে তারা ইরানের ধর্মীয় প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় গণমাধ্যম এবং রক্ষণশীল রাজনৈতিক নেটওয়ার্কের বড় অংশের উপর প্রভাব বিস্তার করছে বলে দাবি করছেন বিশ্লেষকেরা। এর ফলে তেহরানের ভেতরে তাদের অবস্থান এখন আর শুধুই রাজনৈতিক নয়, বরং কৌশলগত শক্তিতে পরিণত হয়েছে। ইরানের বর্তমান প্রশাসন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করতে এবং অর্থনৈতিক চাপ কমাতে আমেরিকার সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চাইলেও কঠোর এই গোষ্ঠী তীব্রভাবে তার বিরোধিতা করছে। ইরানের প্রধান আলোচকদের একজন মোহাম্মদ বাঘের গালিবাবকে প্রকাশ্যে কাপুরুষ বলে আখ্যা দিয়েছে তারা। শুধু তাই নয়, তার বিরুদ্ধে জাতীয় স্বার্থ বিক্রি করার অভিযোগও তুলছে। গোষ্ঠীটির ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম রাজা নিউজ দাবি করছে, যারা ইরানি নেতাদের হত্যার সঙ্গে জড়িত সেই আমেরিকান কর্মকর্তাদের সঙ্গে একই টেবিলে বসা ইরানের জন্য এক ভয়াবহ কৌশলগত ভুল। এর ফলে তারা স্পষ্ট বার্তা দিয়েছে ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের চুক্তি তারা মেনে নেবে না। উত্তর কোরিয়া নামটি শুনলেই আজও বিশ্ব রাজনীতিতে তৈরি হয় এক ধরনের অস্বস্তি ও উদ্বেগ। ছোট্ট একটি দেশ হলেও সামরিক শক্তি, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং পারমাণবিক সক্ষমতার কারণে বিশ্বের পরাশক্তিগুলো দেশটিকে নিয়ে সতর্ক অবস্থানে থাকে। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ এবং অর্থনৈতিক অবরোধের মুখে থেকেও নিজেদের সামরিক কর্মসূচি থামায়নি পিয়ংইয়ং, বরং সময়ের সঙ্গে সঙ্গে আরও আক্রমণাত্মক অবস্থান নিয়েছে দেশটি। একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা, নতুন যুদ্ধাস্ত্র উন্মোচন এবং সামরিক মহড়ার মাধ্যমে উত্তর কোরিয়া বারবার বুঝিয়ে দিচ্ছে তারা কোনোভাবেই পিছু হটার পক্ষে নয়। আর এবার নতুন এক সিদ্ধান্তের মাধ্যমে আবারও বিশ্ব রাজনীতিতে তীব্র আলোচনার জন্ম দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। সম্প্রতি উত্তর কোরিয়া তাদের পরমাণু নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে। নতুন সংশোধিত নীতিতে বলা হয়েছে, যদি দেশের সর্বোচ্চ নেতা কিম জং উনের উপর হত্যা চেষ্টা চালানো হয় কিংবা কোনো বিদেশি হামলার কারণে তিনি নেতৃত্ব দিতে অক্ষম হয়ে পড়েন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক হামলা চালাবে উত্তর কোরিয়া। অর্থাৎ কিম জং উনের নিরাপত্তার সঙ্গে এখন সরাসরি যুক্ত হয়ে গেছে দেশটির পরমাণু অস্ত্র ভাণ্ডার। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত শুধু একটি সামরিক ঘোষণা নয়, বরং এটি বিশ্বের প্রতি একটি স্পষ্ট সতর্ক বার্তা। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস বা NIS জানিয়েছে, গত মার্চ মাসে পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির অধিবেশনে এই সাংবিধানিক সংশোধনী অনুমোদন করা হয়। নতুন আইনে কিম জং উনকে উত্তর কোরিয়ার পরমাণু বাহিনীর চূড়ান্ত নিয়ন্ত্রক হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, শত্রুপক্ষের হামলায় যদি রাষ্ট্রের পারমাণবিক কমান্ডো অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থা বিপদের মুখে পড়ে, তাহলে কোনো অতিরিক্ত নির্দেশ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক পাল্টা হামলা চালানো হবে। এই ঘোষণার পর আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
বিশ্লেষকেরা মনে করছেন সাম্প্রতিক মধ্যপ্রাচ্য পরিস্থিতি, বিশেষ করে ইরানের ঘটনা প্রবাহ উত্তর কোরিয়ার এই সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে। সম্প্রতি আমেরিকা ও ইসরায়েলের অভিযানে ইরানের শীর্ষ পর্যায়ের নেতাদের উপর হামলার ঘটনাগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়া আশঙ্কা করছে ভবিষ্যতে তাদের বিরুদ্ধেও একই ধরনের গোপন অভিযান চালানো হতে পারে, আর সে কারণেই অভিযোগে নিজেদের নিরাপত্তা কৌশল আরও কঠোর করে তুলছে কিম প্রশাসন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আন্দ্রে ল্যাংকপ মনে করেন, উত্তর কোরিয়ার এই নীতি হয়তো নতুন নয়, অনেক আগে থেকেই দেশটির সামরিক কৌশলে এমন পরিকল্পনা থাকতে পারে, তবে এবার সেটিকে আনুষ্ঠানিকভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করে এর গুরুত্ব অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। তার মতে ইরানের পরিস্থিতি উত্তর কোরিয়ার জন্য একটি বড় সতর্ক সংকেত হিসেবে কাজ করছে, কারণ পিয়ংইয়ং বুঝতে পেরেছে আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা সক্ষমতা ব্যবহার করে শক্তিশালী দেশগুলো শত্রু রাষ্ট্রের শীর্ষ নেতৃত্বকে টার্গেট করতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন ইরানের তুলনায় উত্তর কোরিয়ায় এ ধরনের অভিযান পরিচালনা করা অনেক বেশি কঠিন, কারণ দেশটি বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন এবং কঠোর নিরাপত্তা বেষ্টিত রাষ্ট্রগুলোর একটি। বিদেশি কূটনীতি, ব্যবসায়ী কিংবা ত্রাণ কর্মীদের প্রতিটি কার্যক্রমের উপর কঠোর নজরদারি চালানো হয় সেখানে। দেশটির ইন্টারনেট ব্যবস্থা অত্যন্ত সীমিত এবং পুরোপুরি রাষ্ট্র নিয়ন্ত্রিত। বাইরের বিশ্বের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগও প্রায় নেই বললেই চলে। এর ফলে বিদেশি গোয়েন্দা সংস্থার জন্য উত্তর কোরিয়ার তথ্য সংগ্রহ বা গোপন অভিযান পরিচালনা করা অত্যন্ত জটিল। ইসরায়েল যেভাবে প্রযুক্তি ব্যবহার করে ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করেছিল, উত্তর কোরিয়ার ক্ষেত্রে সেই কৌশল কার্যকর হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। কারণ পিয়ংইয়ংয়ে আধুনিক সিসিটিভি নেটওয়ার্ক সীমিত এবং ডিজিটাল অবকাঠামো সম্পূর্ণভাবে সামরিক নিয়ন্ত্রণে পরিচালিত হয়। কিম জং উন নিজেও অত্যন্ত কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে চলাফেরা করেন। তিনি সাধারণত বিমানের পরিবর্তে সাজোয়া ট্রেন ব্যবহার করেন এবং তার ভ্রমণ সূচি গোপন রাখা হয় শেষ মুহূর্ত পর্যন্ত। কাতার, কুয়েত, আমিরাতে ভয়াবহ ড্রোন হামলা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের ভঙ্গুর যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের 3 দেশ ড্রোন হামলা হয়েছে। এই হামলায় কাতারে একটি বাণিজ্যিক জাহাজে আগুন ধরে গেলেও কুয়েত এবং আমিরাতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি। রোববার ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে ছোড়া অন্তত 2টি ড্রোনকে নিজেদের আকাশে শনাক্ত এবং বাধা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সামরিক বাহিনী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইরানের এসব প্রকাশ্য হামলা শুরু হওয়ার পর থেকে সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন পর্যন্ত মোট 551টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 29টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 2265টি ড্রোন মোকাবিলা করেছে। এদিকে একই দিনে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, রোববার আবুধাবি থেকে দেশটির জলসীমায় প্রবেশ করা একটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে এই জাহাজটিতে সামান্য আগুন ধরে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় বলেছে, রোববার সকালে আবুধাবি থেকে আসা পণ্যবাহী ওই বাণিজ্যিক জাহাজ মেসাইদ বন্দরের উত্তর পূর্ব দিকে কাতারের জলসীমায় ড্রোন হামলার শিকার হয়েছে। এই ঘটনার ফলে জাহাজে সীমিত পর্যায়ে অগ্নিকাণ্ড ঘটলেও কেউ আহত হননি। এর আগে ব্রিটেনের সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক একটি সংস্থা দোহার উত্তর পূর্বাঞ্চলে একটি পণ্যবাহী জাহাজ অজ্ঞাত ক্ষেপণাস্ত্র সদৃশ্য বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর দিয়েছে। এছাড়া কুয়েতের সামরিক বাহিনী রোববার ভোরের দিকে দেশটিতে ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছে। পাকিস্তানে ভয়াবহ বোমা হামলা, 12 পুলিশ নিহত। পাকিস্তানের বান্নু জেলায় ভয়াবহ গাড়িতে বোমা হামলা ও গুলির ঘটনায় অন্তত 12 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার রাতে আফগানিস্তান সীমান্তবর্তী এ এলাকায় হামলার ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তা জাহিদ খান বার্তা সংস্থা এএফপিকে জানান, একটি নিরাপত্তা চৌকির কাছে আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ বোঝাই গাড়ির বিস্ফোরণ ঘটায়। এতে নিরাপত্তা এই চৌকিটি ধসে পড়ে যায়। বিস্ফোরণের পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্যরা পৌঁছালে সন্ত্রাসীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। নিরাপত্তা সূত্রগুলোর বরাতে জানা গেছে, ওই সময় গুলিবর্ষণে আরও কয়েকজন হতাহত হন। পুলিশের এক কর্মকর্তা জানান, হামলাকারীরা প্রথমে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়ে পরে এলোপাতাড়ি গুলি ছুড়ে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত বাহিনী পাঠানো হলে তাদেরও লক্ষ্য করে হামলা চালানো হয়। নিরাপত্তা সূত্র আরও জানিয়েছে, এই হামলায় ড্রোনও ব্যবহার করা হয়েছে, ফলে নিহত ও আহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শক্তিশালী এ বিস্ফোরণে আশপাশের বেশ কিছু বেসামরিক বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।